ব্রাজিলে সাপোর্ট করেন বা আর্জেন্টিনাতে সাপোর্ট করেন, যাদেরকে সাপোর্ট করেন, আপনারা আপনাদের সাপোর্টের যে মগগুলো কারণে 2012 সালে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। প্লিজ 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 আমাকে একবার বিজু উৎসবে ইনভাইট করবেন। তিনি বনো বিবিকে, তার মেয়েকে তিনি জঙ্গলে ফেলে রেখে যাচ্ছে। তারা লিটারালি মানুষ হয়ে তারা একটা প্যাঁচা আর একটা বানরের জন্ম দিয়েছে। এটা হচ্ছে আমাদের রূপকথার ফোক স্টোরির গল্পের অবস্থা, যে এটা সারিয়ালিস্টিক রিয়ালিজমের মতো, যে এরকমটাও পসিবল বায়োলজি দিয়ে। ওকে, হ্যালো সবাই। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ইজল পেইন্টিং বিডি। আর এই চ্যানেলে আমি ইউজুয়ালি দুইটা জিনিস একসাথে করে থাকি, সেটা হচ্ছে আমার স্পিড পেইন্টিং শো করা, এবং স্পিড পেইন্টিং শো করার পাশাপাশি আমি সাধারণত কীরকমের অ্যাটমসফিয়ার দ্বারা আর কোন কোন স্টোরি দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ছবি আঁকি সেগুলো সব কিছু শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওতেও আপনারা সেগুলো দেখতে পাবেন। ঠাকুরমার ঝুড়ি থেকে গল্প শুনতে পাবেন, বাংলার ফোক স্টোরি এগুলো নিয়ে শুনতে পাবেন। সো সেটার পাশাপাশি আমি গতবারের ভিডিওতে বলেছিলাম যে গতবারের ভিডিওতে না, আমি একটা শর্টসে বলেছিলাম যে আপনারা আমার যে আর্টগুলো আছে সেই আর্টগুলো প্রিন্ট হিসেবেও পারচেস করতে পারবেন, ক্যানভাস প্রিন্ট হিসেবেও পারচেস করতে পারবেন, মাস্ক প্রিন্ট হিসেবেও পারচেস করতে পারবেন। আর এই যে আমার যে এই মগগুলো আর এই মগগুলো প্রিন্টগুলো আমার একার পক্ষে কখনোই এতগুলো প্রোডাক্টস একসাথে আমার পক্ষে লঞ্চ করা পসিবল ছিল না। আমি একা একা এটা কিছুতেই পারতাম না। যাদের কারণে আমি আমার আর্টগুলো প্রিন্ট হিসাবে সবার কাছে দিতে পারছি, সেটা হচ্ছে একটি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। তাদের নাম হচ্ছে artemispod.com, artemispod.com। এবং ওরা আমার কাছে হচ্ছে আজকে সকালেই আমি পেয়েছি। আজকে সকালে ওরা আমাকে কিছু মাস্ক পাঠিয়েছেন, যেগুলোতে কিনা হচ্ছে গিয়ে আমার প্রিন্টগুলোই আছে। এটা হচ্ছে আমাদের আর্টেমিসের ব্যাগ অ্যান্ড আর্টেমিসের লোগো সহ আর্টেমিসের ব্যাগ। সো সেই ব্যাগ থেকে আমি আমার মাস্কগুলো আমি খুলে দেখাচ্ছি। আমার কাছে মনে হয় যে আপনাদের প্রিন্টগুলো খুব পছন্দ হবে। তো ওরা আমাকে যে মাস্ক পাঠিয়েছে সেটা, ওদের প্যাকেজিং কিন্তু খুবই মজবুত। ফার্স্ট অফ অল ওরা বাবল র্যাপ দিয়েছে, অ্যান্ড দেন হচ্ছে এটা। সো আমার যে একটা পেইন্টিং আছে হচ্ছে পিঙ্ক হিবিস্কাস। সো সেই পিঙ্ক হিবিস্কাসের যে আর্ট প্রিন্ট, সেটার আর্ট প্রিন্ট, আর এটা হচ্ছে আমার লোগো, আমার ব্র্যান্ড নেম ইজেল, সেটার লোগো। আর এটা হচ্ছে তাদের হোয়াইট সিরামিক মাগ। অ্যান্ড এখানে দেখেন যে ডিটেল গুলো কত সুন্দর করে আসছে। আমি বলবো যে কালার ডিফারেন্স থাকতে পারে, বিকজ সাবলিমেশন প্রিন্টের সময় স্লাইড কালার ডিফারেন্স এটা এক্সপেক্টেড। তো বাট এটার যে প্রিন্টটা, সেই প্রিন্টটা খুবই ডিটেল, অ্যান্ড ওভারঅল যে কালারটা, সেই কালারটা খুবই সুন্দর আসছে, অ্যান্ড খুবই জমকালো দেখাচ্ছে জিনিসটা, দেখতে খুবই জমকালো। আরেকটা দেখো, এই যে সে আমার পার্টি মার্ক। সো কালারগুলো এক্স্যাক্টলি পেইন্টিং এর মতো আসে না, কালারগুলো একটু ডিফারেন্ট হয়, বাট ওভারঅল খুব জমকালো একটা লুক আসে। কারণ যেহেতু আমি পেইন্টিং গুলো অনেক ডিটেইলে করি, সো সেই ডিটেল ওয়াইজ অনেক জমকালো একটা লুক আসে। সো দে আর ভেরি ভেরি বিউটিফুল। মগগুলো খুবই সুন্দর। তো আপনারা যারা
ব্রাজিলে সাপোর্ট করেন বা আর্জেন্টিনাতে সাপোর্ট করেন, যাদেরকে সাপোর্ট করেন, আপনারা আপনাদের সাপোর্টের যে মগগুলো, সেই মগ মগ আপনাদের আপনাদের আপনজনের কারো, আপনাদের গার্লফ্রেন্ডের, ওয়াইফের, বেবি এর ফেস দিয়ে আপনারা যদি কোনো মক প্রিন্ট করতে চান, তাহলে আপনারা অবশ্যই আর্টেমিসের সাথে যোগাযোগ করবেন। আপনারা যা প্রিন্ট করতে চান সেটা ওরা মাউস প্যাডে, মাগসে, ক্যানভাসে, টি শার্টে এবং আরো ডিফারেন্ট কাইন্ডস অফ অনেকগুলো প্রোডাক্টের মধ্যে হচ্ছে ওরা আপনাকে আপনার ইচ্ছা মতো প্রিন্ট করে দিবে। এখানে যে শুধু আমার আমার প্রোডাক্টটাই কিনতে হবে তা না, কিন্তু আর্টেমিস স্পটে আপনারা এই দুইটা মগ পেয়ে যাবেন। এই দুইটা মগ যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার মনে হয় যে আমার ফ্লোরাল মগ গুলো অনেকের পছন্দ, তাহলে এই দুই ডিজাইনের মগ আপনারা হচ্ছে আর্টেমিসের শপে পেয়ে যাবেন। সো আমি ওই প্রোডাক্ট দুইটার ডিসক্রিপশন হচ্ছে আমি লিংকে দিয়ে দিচ্ছি, সেই অনুসারে তাহলে আপনারা কিনতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যালো সবাই, কেমন আছেন? আমি নিয়ে এসেছি আরেকটি ভিডিও। এর আগে আপনারা আমার ভিডিওতে বেকশিনস্কি, অডিলেন রিজন আর রিচার্ড টেনেন্ট কুপারের আর্ট সম্পর্কে জেনেছেন। আর এইবার আমি আমার নিজের পেন্টিং নিয়ে এসেছি। এই পেন্টিংটা হচ্ছে আমার প্রিভিয়াস আরেকটি পেন্টিং, বৈশাখ বা সামারের আরেকটা ভ্যারিয়েশন, এটা তার আরেকটা পার্ট। এই পেন্টিংটাও আমার খুব প্রিয় একটা পেন্টিং। আসলে এবার বৈশাখ মাসে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি এটা নিয়ে পরপর দুইটা পেন্টিং এঁকে ফেলেছি। তো এই পেন্টিং এর পেছনে আপনারা যারা জানেন, আমার ইন্সপায়ারেশন ছিল যে আমি কোনো না কোনোভাবে বৈশাখ মাসের যে ডুয়ালিটিটা, যে বৈশাখ মাস একসাথে যেরকমের মাঝে মধ্যে অনেক ঠান্ডা পড়ে যায়, অনেক ঝড় আসে, আবার মাঝে মধ্যে প্রচন্ড রকমের গরম পড়ে। যদিও এখন আষাঢ় মাস চলে এসেছে, এখন আমরা 6ই আষাঢ় ক্রস করেছি, বৈশাখ মাসটা আর নেই। তারপরও আমি চিন্তা করলাম যে বৈশাখ মাস নিয়ে যেহেতু আমি আরেকটা পেন্টিং করেছি, আষাঢ় মাস নিয়ে, মনসুন নিয়ে পেন্টিং করার আগে এটার ভিডিওটা আরেকবার আপনাদেরকে দেখানো অবশ্যই উচিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রয়িং করছি। সো ড্রয়িং এর ভিতরে আমি ছোট ছোট রঙ্গন ফুলের ছোট ছোট কুড়ি, যেগুলো গুচ্ছ ধরে ধরে আছে, সেগুলো আঁকছি। লাল রঙ্গন ফুল। তো রঙ্গন ফুলের যে ইংলিশ নাম হচ্ছে রেড জঙ্গল জেরানিয়াম, এবং একে হচ্ছে দ্য ফ্লেম অফ দ্য উডস বলা হয়। এর মানে হচ্ছে বনের আগুন বা বনের অগ্নিশিখা। যারা যারা রঙ্গন ফুল দেখেছেন, অনেকেই দেখেছেন, প্রায় সবাই দেখেছেন বনের ভিতরে কি সুন্দর গুচ্ছ গুচ্ছ হয়ে ওঠে, গুচ্ছ গুচ্ছ হয়ে ফুটে থাকে। তো আমার কাছে মনে হয়েছিল যে বৈশাখ মাসের যে অগ্নিতাপ, সেইটাকে সিম্বলাইজ করার জন্য এই ফুলটা বেস্ট হবে। আর এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে, আমাদের যে ইউজুয়াল যে কালচার আমরা সবখানে এই ফুলটা দেখতে পাই, সেটার সাথেও এটা ম্যাচ করবে। আর ছোট্ট একটা গোলাপ ফুলও আছে। আরো কিছু মজার মজার সারপ্রাইজ আছে এই পেন্টিংটিতে, যেটা আগের পেন্টিংটাতে নেই। কিন্তু সেই পেন্টিংটা, সেই সারপ্রাইজটা নিয়ে বলার আগে আমার কাছে মনে হচ্ছে যে বৈশাখ মাস নিয়ে কথা বলি। আপনারা কি কেউ জানেন যে বৈশাখ মাসের উৎপত্তি কিভাবে হয়েছে, কি করে বাংলা ক্যালেন্ডার এসেছে? আমার মনে হয় আপনারা অনেকেই টিকটকে কিংবা ইনস্টাগ্রামে অলরেডি দেখেছেন, অলরেডি জানেন যে পহেলা বৈশাখটা আসলে কি করে তৈরি হলো। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আমি একবার ছোট করে আরেকবার বলি।
বিভিন্ন সংস্কৃতিতে কাউন্ট করার জন্য বিভিন্ন ক্যালেন্ডার ব্যবহার করা হয়। যেমন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে যে মাসগুলো হিসাব করে প্রতি বছর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করি, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এখন 2026 সাল। মায়া সভ্যতার মানুষদের একটা ক্যালেন্ডার ছিল, সেটার 3টা সাইকেল আছে। কৃষিকাজ আর উৎসবের জন্য এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল। আর এই ক্যালেন্ডার নিয়েই আমাদের 2012 সালে যত জল্পনা কল্পনা ছিল। 2012 সালে একটা গুজব প্রচারিত হয়ে গিয়েছিল, ভাইরাল হয়ে গিয়েছিল বললে ভালো হয়, যে মায়ান ক্যালেন্ডার নাকি 2012 সালে শেষ হয়ে যায়, আর এই কারণে 2012 সালে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ে একটা বিশাল বাজেটের মুভিও বানিয়ে ফেলেছিল হলিউড, নাম ছিল 2012। মূল চরিত্রে ছিলেন জন কিউস্যাক। তো তারপরেও এখন তো কত বছর কেটে গেল, 2026 হয়ে গেছে। আমরা অনেক রকমের রোগ ব্যাধি, করোনা টরোনা হয়েছে, কিন্তু থ্যাঙ্কফুলি এখনো আমাদের পৃথিবী পুরোটা ধ্বংস হয়ে যায়নি, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর মায়ান ক্যালেন্ডার ছাড়াও আছে চাইনিজ ক্যালেন্ডার। তো চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী এখন হচ্ছে 4724 সাল। শুনলেই মনে হয় একটা ফিউচারিস্টিক বছর। এখন হচ্ছে চায়নার হর্স অথবা ঘোড়ার বছর, আর এবছরের এলিমেন্ট হচ্ছে আগুন কিংবা ফায়ার। তো চাইনিজদের বছরের সাথে তাদের যে চাইনিজ রাশিফল সিস্টেমের একটা কানেকশন থাকে। যেমন গত বছর তাদের রাশিফল ছিল সাপ আর এলিমেন্ট ছিল উড। তো ভারতের শাসনামলে বছর কাউন্ট করা হতো হিজরি সাল অনুযায়ী। তো হিজরি সাল হচ্ছে অফিসিয়াল ইসলামিক ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী এখন হচ্ছে 1448 সাল। তো এই ক্যালেন্ডার অনুযায়ী বছর গণনা করা হয় 354 থেকে 355 দিনে। আর এই ক্যালেন্ডারটি গণনা করা হয় চাঁদের সাইকেল অনুসারে, অর্থাৎ লুনার সাইকেল অনুসারে। অর্থাৎ পরের মাস শুরু হবে কিনা সেটা গণনা করা হয় চাঁদ দেখে। এজন্যই আমরা ঈদের আগে সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে দেখি চাঁদ উঠেছে কিনা। যদি চাঁদ ওঠে তবে পবিত্র রমজান মাস শেষ হয়ে ঈদের দিন শুরু হয়, না হলে হয় না। না হলে তার পরদিন চাঁদ উঠলে পরদিন থেকে রমজান মাস শেষ হয়। তো মুঘল শাসনামলে প্রজাদের কাছ থেকে কর আদায় করার জন্য আগে হিজরি সন দিয়ে সব কাজকর্ম শিডিউল করা হতো। তো যেটা মুসলমান শাসনামলের জন্য স্বাভাবিক, কিন্তু বাংলার আবহাওয়া অর্থাৎ ফসলের ফলন চাঁদের সাইকেল অথবা লুনার সাইকেল হিসেবে চলতো না। ফসল ফলতো এবং এখনো ফলে আমাদের ট্রপিক্যাল আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে। তো সেটা হিসাব করার জন্য অনেক সূত্র অনুযায়ী আকবরের আমল থেকে বঙ্গাব্দ সাল হিসাব করা হয়। তবে শামসুজ্জামান খান এবং নীতিশ সেনগুপ্ত এর মতে বাংলা পঞ্জিকার উৎপত্তি স্পষ্ট নয়। শামসুজ্জামানের মতে এটিকেও বাংলা সন বা সাল বলা হয়, যা যথাক্রমে আরবি এবং ফার্সি শব্দ। অর্থাৎ সনটা হচ্ছে আরবি এবং সালটা হচ্ছে ফার্সি শব্দ। তো এর থেকে ধারণা করা হচ্ছে যে কোনো একটা মুসলমান রাজা কিংবা সুলতানের মাধ্যমে বঙ্গাব্দ বা বাংলা সনগুলো প্রবর্তিত হয়।
আবার অন্যদিকে সেনগুপ্ত বলেছেন যে এখানে তো আসলে সন বাংলা সাল বা বাংলা সন না, এটার প্রথাগত নাম হচ্ছে গিয়ে বঙ্গাব্দ। তো এছাড়াও মানে তাদের ধারণা যে এটা আলাউদ্দিন শাহের সময় নাকি আকবরের আমলে বঙ্গাব্দ চালু হয়েছে, সেটা সম্পর্কে কোনো নিশ্চিন্ত এভিডেন্স আসলে নেই। তো যেই এটা প্রবর্তন করে থাকুন না কেন, সেনগুপ্ত উল্লেখ করেন যে বাংলা পঞ্জিকা ও নববর্ষ প্রবর্তনের ফলে বসন্তকালের ফসল তোলার পর সহজে ভূমি কর আদায় করা সম্ভব হয়, কারণ ইসলামী হিজরি পঞ্জিকার কারণে কর সংগ্রহের নির্দিষ্ট সময় নির্ধারণে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতো। বাংলা নববর্ষের উৎসবমুখর উদযাপনের সূত্র খুঁজে পাওয়া যায় পুরান ঢাকার মহিফরাস এলাকার বাঙালি মুসলমান মাছ ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে। মাছ জিনিসটা একদম বাংলাদেশিদের সাথে, বাঙালিদের সাথে একদম খুবই ইন্টারটয়েন্ট হয়ে ওতপ্রোতভাবে জড়িত আছে। মানে বাঙালি মানেই হচ্ছে মাছের একটা না একটা ব্যাপার থাকবেই। অর্থাৎ এটি বলতে গেলে এটি প্রাচীন উৎসব এবং বলতে গেলে বহুকাল থেকেই উদযাপিত হয়ে আসছে। মুঘল আমলে মহিফরাসরা আজিমপুর এলাকায় তাদের নিজস্ব মাঠে চাষাবাদের মৌসুমের সূচনা উপলক্ষে ভোজ ও নৈশ ভোজের আয়োজন করত, অর্থাৎ কিনা লাঞ্চ অ্যান্ড ডিনার। এই দিনব্যাপী ভোজ উৎসবই পরবর্তীতে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ হিসেবে ইভলভ করেছে। তো বাংলাদেশের পুরানো যে পঞ্জিটি ছিল, বঙ্গাব্দের পঞ্জিটি, সেটা 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে সেটি সংশোধন করা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার জন্ম হয়েছিল 1885 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1969 সালে, তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশের একজন বহু ভাষাবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি অনেকগুলো ভাষার কথা বলতে পারতেন এবং তিনি বিশাল 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 বিদ্বান ছিলেন। উনি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষাতত্ত্বের ফিল্ডে খুবই খুবই বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। লাইক হি ওয়াজ লাইক এ ভেরি বিগ ডিল। তো তার নেতৃত্বে গঠিত এই কমিটিতে প্রথম 5টি মাসকে হচ্ছে 31 দিন আর বাকি মাসগুলোকে 30 দিন নির্ধারণ করা হয়। এছাড়া অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ফেব্রুয়ারি যখন 29 দিনে হয়, তো লিপ ইয়ারে ফাল্গুন মাসকে 31 দিনে নির্ধারণ করা হয়। এই সংশোধিত পঞ্জিকাটি বাংলাদেশ সরকার 1987 সালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এরপর থেকে জাতীয় পঞ্জিকার প্রথম দিন থেকেই বছর শুরু হয় এবং নববর্ষ উৎসব সব সময় 14 এপ্রিল পালিত হয়। 2018 থেকে 19 সালে পঞ্জিকায় আবারও সংশোধন আনা হয়। এতে সাধারণ বছরে ফাল্গুন মাস 29 দিন আর অধিবর্ষে 30 দিন নির্ধারণ করা হয়, যাতে একটি গ্রেগরীয় পঞ্জিকার সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ হয়। তবে নববর্ষ উদযাপনের তারিখ অর্থাৎ 14 এপ্রিল অপরিবর্তিত রাখা হয়। তো এই হচ্ছে আমাদের পহেলা বৈশাখ 14 এপ্রিল কেন হয়, কোথা থেকে এসেছে, তার খুবই সংক্ষিপ্ত একটা ইতিহাস। বলা বাহুল্য, আমি কিন্তু এখানে উইকিপিডিয়া থেকে প্রায় সমস্ত ইনফরমেশনটা নিয়েছি। তো এখন আমরা যাই চ্যাপ্টার 2-তে। আমাদের দেশের আদিবাসীদের মধ্যে একদল আদিবাসী হচ্ছে চাকমা সম্প্রদায়। তারা ঠিক পহেলা বৈশাখ উদযাপন করে না, তাদের সংস্কৃতি অনুসারে তারা বাৎসরিক যে সেলিব্রেশনটি করে থাকেন সেটি হচ্ছে বিজু উৎসব বা বিজু উৎসব। তো আপনার যদি কোনো চাকমা বন্ধু বা বান্ধবী থাকে তাহলে আপনি দেখবেন তাদের ট্রেডিশনাল জামা কাপড় পরে তারা প্রতি বছর বিজু উৎসব পালন করছে, পানিতে ফুল ভাসিয়ে দিচ্ছে। তো বাংলাদেশ আর ভারত দুটি দেশের চাকমাদের মধ্যেই বিজু উৎসব পালিত হয়।
চাকমারা তাদের নিউ ইয়ার সেলিব্রেশন একদিন নয় বরং তিন দিন ধরে পালন করে। 3 দিনের জন্য তাদের 3 রকমের অনুষ্ঠান থাকে। হ্যাঁ, একেবারে 3 দিন ধরে। 3 দিনের জন্য 3 রকমের ড্রেস হলে ভালো হতো, সেরকম একটা ব্যাপার। তো যেগুলো খুবই সুন্দর আর খুবই মনোরম হয়। প্রথম দিন যেটা হয়, সে প্রথম দিনের সেলিব্রেশনের নাম হচ্ছে ফুল বিজু, ফ্লাওয়ার বিজু। তো এখানে কিন্তু শুধু চাকমারা সেলিব্রেশন করতে আসেন না, আরো মারমারা আসেন, ত্রিপুরা এবং বাঙালি সম্প্রদায় থেকে সবাই আসেন। তো আমরা জানি যে রাঙামাটিতে অনেকগুলো নদী আছে, সাঙ্গু নদী, মাইনী নদী। তো সবাই কলা পাতায় ফুল সাজিয়ে সেটি নদীতে ভাসিয়ে দিয়ে প্রার্থনা করে। আমি একজনের ইন্টারভিউতে পেলাম, ইউটিউবের ইন্টারভিউ, যে মা গঙ্গার কাছে প্রার্থনা করে ফুল ভাসিয়ে দিতে হয়। চাকমারা অনেকে বৌদ্ধ হয়, তারা সবাই যার যার আরাধ্য সৃষ্টিকর্তার কাছে আরেকটি সুন্দর আর সফল বছরের প্রার্থনা করে নদীতে ফুল ভাসিয়ে দেন। এই ফুলটা হচ্ছে এক ধরনের অফারিং। তো মা গঙ্গার কাছে প্রার্থনার সুন্দর আর মনোরম একটি অফারিং, যেটা এতটাই অ্যাস্থেটিক, তো দৃশ্যটি দেখলে মনে হয় স্টুডিওতে কোনো ফটোগ্রাফার লোকজনকে সাজিয়ে নিয়ে এসেছেন শুধুমাত্র এই ছবিগুলো তোলার জন্য। তো আপনারা যারা আমাদের আদিবাসীদের মধ্যে কেউ থাকলে প্লিজ 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 আমাকে একবার বিজু উৎসবে ইনভাইট করবেন। আমিও আপনাদের সাথে প্রার্থনা করে নদীতে ফুল ভাসাতে চাই। আমরা এবং ভারতীয় বাঙালিরা যেরকম প্রথা অনুসারে লাল পেড়ে সাদা শাড়ি অথবা লাল পেড়ে সাদা শাড়ি পরে পহেলা বৈশাখ উদযাপন করি, তো চাকমারা বিজু উৎসবে তাদের মতো করে পোশাক পরে। আপনি খেয়াল করে দেখবেন যে চাকমাদের নিজেদের বুনন করা স্পেশাল একটা কাপড় থাকে, তো সেটা দিয়ে তারা যে জামাটা পরে সেটাকে বলে হচ্ছে পিনন আর হাদি। তারপর তারা রূপার আর ফুল দিয়ে তৈরি গয়না পরে, ছেলেরা মাথায় খাবাং পরে, ধুতি আর জ্যাকেট পরে, অর্থাৎ খুবই মজা। আচ্ছা, তো ফুল বিজুর পরদিন আসে মূল বিজু। মূল বিজু হচ্ছে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের বাসায় ঘোরাঘুরি করার দিন। সেদিন সবাই ঘর বাড়ি পরিষ্কার করে, মজার মজার রান্না হয়, আর সবাই সবার বাসায় ঘুরতে যায় আর খেতে যায়। তো মূল বিজু পরে ঠিক চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তি হচ্ছে 13 এপ্রিলে পড়ে, অর্থাৎ ওই দিন চৈত্র মাস শেষ হয়। আমরা যেমন ইলিশ আর পান্তা দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করি, চাকমারা যে জিনিসটা রান্না করে তারাও একটা বিশেষ তরকারি রান্না করে। সেই তরকারিটার নাম হচ্ছে গিয়ে পাজন। পাজন রান্নার রেসিপিটা আমি পেয়েছি ফুজি নামের একটি বাংলাদেশি ইউটিউব চ্যানেল থেকে। আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। প্রথমে একটা বড় গামলাতে তেল দিয়ে তাতে দিতে হবে ছুরি শুটকি। সেই ছুরি শুটকি ভাজতে হবে 1 থেকে 1.5 মিনিট। তাতে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা বাটা আর মরিচ বাটা। এগুলো একটু নেড়ে দিয়ে দিতে হবে 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এগুলো সুন্দরভাবে একটু ভাজা হলে তাতে দিতে হবে পানি, আর তারপর দিতে হবে বিভিন্ন রকম সবজি। প্রথমে কাটা আলু, তারপর সিদ্ধ করা কাঁঠাল, তারপর সবজি। সেটা ঢেকে দিয়ে 2 মিনিট সিদ্ধ করতে হবে। তার মধ্যে দিয়ে দেবেন 1 বাটি ভাজা করা চিংড়ি, সেদ্ধ করা ডাবলি, আরো 5টি সবজি। সেগুলোকে দিয়ে রাখতে হবে 8 থেকে 10 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তারপর আবার একটু পানি, সব শেষে দিতে হবে ধনেপাতা।
তারপর ঝোলটা একটু রেখে দিয়ে রান্না শেষ করতে হবে। অবশ্যই সবজিগুলো গলতে হবে, সবজি না গললে রান্না শেষ হবে না। আমি জানতে পারলাম ফুজি মানে হচ্ছে ধনেপাতা। এই চ্যানেলটা থেকেই জানতে পারলাম, চ্যানেলের নাম ফুজি অর্থাৎ ধনেপাতা। এই হচ্ছে সুস্বাদু নতুন বছরের সতেজ আর ভরপুর পাজন তরকারি, যেটা ভাত দিয়ে খেতে হয়। অর্থাৎ এই রান্নাটা আমাকে একদিন করতেই হবে। তৃতীয় দিন যে উৎসবটা হয় সেটাকে বলে হচ্ছে গজ্জে পজ্জে বিজু। এই দিন সবাই তাদের পরিবার আর কমিউনিটির মুরব্বীদের সম্মান জানিয়ে বিশাল ভোজের আয়োজন করে। উচ্চারণটা মনে হয় গজ্জে পজ্জে বিজু। আসলে চাকমা কাউকে পেলে ভালো হতো, তাহলে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতো যে এটার উচ্চারণটা কেমন হবে। তো তৃতীয় দিনের অনুষ্ঠান নিয়ে আমার কাছে ডিটেইল অপেক্ষাকৃত কম আছে, সুতরাং আপনার কাছে যদি এই শেষের দিনটা নিয়ে কোনো মজার গল্প থাকে অথবা তথ্য থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। বাংলাদেশ হচ্ছে রঙের দেশ। হলিউডের মুভি দেখতে দেখতে আমরা অনেক সময় জানতেও পারি না যে আমাদের নিজেদের কালচার কতটা রিচ। আমরা সবাই লা ইয়োরানার কথা জানি, অথচ আমাদের বনবিবির কথা জানি না। তো বনবিবিকে বনবিবি নামে মেঘদলের একটি গান হয়েছিল ফোক স্টুডিওতে, যার লিরিক্স হচ্ছে বনবিবির পায়ে রে ফোটে বুনো ফুলের রোদ, ফোটে বুনো রোদের ফুল, ব্যাঙ ডাকে ঘন ঘন, শীঘ্র হবে বৃষ্টি জানো, যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি। কিন্তু বনবিবি নামের বাংলার এই প্রাচীন শহুরে জীবনে ভুলে যাওয়া এই অলৌকিক দেবী আসলে কে? বনবিবি কোথায় থাকে? বনবিবি থাকে সুন্দরবনে। সুন্দরবন নিয়ে যদি না জেনে থাকেন তাহলে বলা দরকার। সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম একক প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। এর প্রায় ৬২% অংশ বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় এবং বাকি অংশ ভারতে অবস্থিত। বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে এটি বিশ্বজুড়ে পরিচিত। আমরা সবাই বলি ম্যানগ্রোভ ফরেস্ট, কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্যটা আসলে কি? কেন অন্যান্য বন জঙ্গলকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে না? ম্যানগ্রোভ বন হলো সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও জোয়ার ভাটায় প্লাবিত অঞ্চলে সৃষ্ট এক বিশেষ ধরনের বনভূমি। অর্থাৎ সমুদ্র এলাকার পাশাপাশি অনেক সময় বন জঙ্গল বেড়ে ওঠে বা সমুদ্র এলাকার সংলগ্ন সমুদ্র এলাকার সাথে, কিন্তু লবণাক্ত পানি কিন্তু সাধারণ গাছপালার জন্য ক্ষতিকর। তাহলে সমুদ্রের উপকূলবর্তী এই অঞ্চল, যেখানে জোয়ারের কারণে লবণাক্ত পানি দিয়ে প্রায় মাটি ভিজে যায়, তো সেখানে গাছ কিভাবে হয়? এই বিশেষ গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, যেগুলো এই লবণাক্ত এলাকার কাদামাটিতে সার্ভাইভ করতে পারে। এই গাছের শিকড়গুলো মাটি ফুঁড়ে উপরে উঠে আসে। এই শিকড় বা শ্বাসমূলগুলোকে বলে হচ্ছে নিউ মেটাফোর না, আবার নট মেটাফোর, নিউ মেটাফোর। আর এই নিউ মেটাফোরের গায়ে অনেক পোরস থাকে, যেগুলোকে বলা হয় লেন্টিসেলস লবণাক্ত পানিকে গাছের শিকড়ের ভেতর ঢুকতে দেয় না।
এমনকি যখন জোয়ার হয়, শিকড় ডুবে যায়, তখনও লেন্টিসেল লবণাক্ত পানিকে নিবারণ করে, অর্থাৎ বাঁধের মতো বাইরে ধরে রাখে, যার ফলে গাছ বেঁচে থাকে। তো বাংলাদেশে সুন্দরবনে ম্যানগ্রোভের বিশাল একটা ব্লক আছে। ইনফ্যাক্ট এটাই পৃথিবীর সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ বন। টিভিতে সুন্দরবন নিয়ে কোনো প্রোগ্রাম দেখলে দেখতে পাবেন সেখানে কাদায় বাঘ মামার পায়ের ছাপ রয়েছে। আমাদের বনবিবির গল্পের অ্যান্টি হিরো হচ্ছে আমাদের বাঘ মামা। সে এই গল্পের মূল খলনায়ক এবং সে এই গল্পের একরকম প্রোটাগনিস্ট, অর্থাৎ সমস্ত সমস্যার উৎস হচ্ছে মানুষে বাঘে জায়গা নিয়ে টানাটানি। বলতে পারেন সুন্দরবন এলাকার মানুষের মূল জীবিকা কি? সুন্দরবনে আপনারা 3 রকমের জীবিকার মানুষ পাবেন। তারা হচ্ছে জেলে, মাওয়ালি আর বাওয়ালি। জেলেরা ধরে মাছ, মাওয়ালিরা মধু সংগ্রহ করে, আর বাওয়ালিরা কাঠ আর পাতা জোগাড় করে। এগুলো করতে যখন তারা বনের ভেতর ঢোকেন, তখন তারা মাথার পেছনে মুখোশ পরেও ঢোকেন, মানুষের মুখের মুখোশ, যাতে বাঘ তাদের পেছন থেকে দেখলে মনে করে যে লোকটি তাদের দিকে তাকিয়ে আছে। বাঘ সাধারণত পেছন থেকে অ্যাটাক করে যখন তার দিকে না তাকানো হয়। বাঘের পায়ে স্পেশাল প্যাড থাকে, সুতরাং বাঘ যদি অনেকক্ষণ ধরে গাছপালার আড়ালে লুকিয়ে লুকিয়ে আপনাকে স্টক করে, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না। হয়তোবা আপনার কিছু দূরের একটা ঝোপে লুকিয়ে আছে, আপনি ওই দিকে তাকিয়ে থেকেও টের পাননি। ওইদিকে তাকিয়েছেন অথচ জানেন না যে ওখানে বাঘ বসে আছে। কথায় বলে ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন। বাঘ একদম চুপ করে 4 পা গেড়ে যখন বসে, তখন মনে হয় সে বসে পড়ল, কিন্তু সেটি আসলে তার আক্রমণ করার পূর্ব মুহূর্ত। আপনি কিছুই টের পাচ্ছেন না। হঠাৎ করে দেখলেন হলুদ সোনালি একটা আগুনের বল এসে আপনাকে মেরে ফেললো কোনো কিছু বোঝার আগে। বলাই বাহুল্য, সুন্দরবনে যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যায় তারা প্রায়ই বাঘের শিকার হন। রেকর্ড অনুসারে বাংলাদেশের সুন্দরবনে এখন মাত্র 125টি প্রাপ্তবয়স্ক বাঘ আছে। কিন্তু একসময় এত লোকালয় ছিল না, এত মানুষ ছিল না, এত নগরায়ন ছিল না। তখন বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা আরো বেশি ছিল। সেটা ছিল একটি প্রাচীন প্রাচীন সুন্দরবন, রূপকথার মতো মায়াময় সুন্দরবন, যা নিয়ে জীবনানন্দ দাশ লিখে গেছেন তার অদ্ভুত সুন্দর কবিতা। 1982 সালের রেকর্ড অনুসারে বাংলাদেশের সুন্দরবনে 425টি প্রাপ্তবয়স্ক বাঘ ছিল। এখন হচ্ছে 125টি, 1982 সালে ছিল 425টি। আর সেই রেকর্ডেরও আগে সেই রূপকথার বাংলায় বন জঙ্গল নিশ্চয়ই আরো ভরপুর ছিল। 1875 সালে প্রকাশিত হওয়া এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ভলিউম 1 ডিস্ট্রিক্টস অফ 24 পারগানাস অ্যান্ড সুন্দরবনস বইতে ডব্লিউ হান্টার বলেছেন, each woodcutter before commencing work makes an offering to the jungle deities, by which act he is supposed to have gained a right to their protection. অর্থাৎ প্রতিজন কাঠুরে কাজ শুরু করার আগে বনের দেবদেবীর কাছে একটি উৎসর্গ দিয়ে থাকে। তাহলে আমাদের কল্পনায় সেই প্রাচীন সুন্দরবনেও বাঘ ছিল অগণিত, তেমনি ছিল বনবিবি। শুধু কি 1800 সালে? সেই কত কত আগে, ইলেকট্রিসিটির আগে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে, 1684 সাল, সেই সময় কৃষ্ণরাম দাস রায় রায়মঙ্গল কাব্য রচনা করে গেছেন। সেখানে আছে দক্ষিণ রায় আর বনবিবির কথা।
তখন মানুষ দেখতেও অন্যরকম ছিল। তারা আমাদের মতো শার্ট প্যান্ট পরতো না, আমাদের মতো প্রতি সপ্তাহে পার্লার সেলুনে গিয়ে মুখ মাজতো না, শেভ করতো না। তো রাতের বেলা তখন জ্বলতো টিমটিমে মোমের, কুপির, মশালের, হ্যারিকেনের আলো। তখন তারা বিশ্বাস করত যে বনবিবি বনের রক্ষা করতে, সমস্ত বন জুড়ে তার ক্ষমতার শিকড় ছড়িয়ে আছে। বনের পাখির ডাক আর কলকাকলির ডাকের সাথে তিনি ছায়া হয়ে মিলেমিশে থাকেন। বনে যখন কোনো মাওয়ালি ঢোকেন, তিনি তখন নিঃশব্দে তাকে চোখে চোখে রাখেন। মুন্সি মোহাম্মদ খতের সাহেব ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বনবিবির জহুরা নামা নামক বইতে বনবিবির আর ধোনা দুঃখের পালা লেখেন। বইটির নাম ছিল বনবিবি জহুরা নামা, নারায়ণী জঙ্গ আর ধোনা দুঃখের পালা। এখান থেকে আমরা বনবিবি সম্পর্কে জানতে পারি, কোথা থেকে তিনি এসেছেন, কিভাবে তিনি এসেছেন ইত্যাদি। গল্পটি অনুসারে অনেক 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 আগে মক্কায় এক দম্পতি থাকত, সেই সৌদি আরবের মক্কায়। তাদের নাম ছিল বেরাহিম বা ইব্রাহিম, ইব্রাহিম ফকির আর ফুল বিবি। তারা খুবই সুখী দম্পতি ছিলেন, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছিল না। তো ফুল বিবি একবার ইব্রাহিমকে বললেন যে চলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করে একজন সন্তানের জন্য প্রার্থনা করি। তারা তখন মহানবীর কাছে গিয়ে প্রার্থনা করেন যেন তিনি তাদের প্রার্থনা আল্লাহর কাছে পাঠিয়ে দেন। সেখান থেকে মহানবী তাকে বলেন যে ইব্রাহিম যদি আরেকটি বিয়ে করেন তাহলে তার সন্তান হবে। ইব্রাহিম তার স্ত্রীকে সেই কথা বললেন। ফুল বিবি সেই কথা শুনলেন, কিন্তু মোটেই খুশি হলেন না। তিনি ঠিক করলেন সন্তানের জন্য হোক আর যে জন্যই হোক, তিনি কিছুতেই বেরাহিমকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেবেন না। কিন্তু তারপরও তিনি শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন এই শর্তে যে দ্বিতীয় স্ত্রীর সন্তান হবার পর ফুল বিবি সেই দ্বিতীয় স্ত্রীকে দিয়ে যা খুশি তাই করাতে পারবেন, ইব্রাহিম নিষেধ করতে পারবেন না। সেই শর্তে ইব্রাহিম রাজি হয়ে যান এবং গোলা বিবি নামে আরেকজনকে বিয়ে করেন। একসময় গোলা বিবি সন্তান সম্ভবা হন এবং তার পরপরই ফুল বিবি ইব্রাহিমকে বলেন, এখন তো আমার কথা মতো গোলা বিবিকে বনে নির্বাসন দিয়ে আসতে হবে। ইব্রাহিম ফকির তার প্রতিজ্ঞা সত্যি সত্যি পালন করেন আর গর্ভবতী গোলা বিবিকে সুন্দরবনে ফেলে আসেন। সেখানে যাওয়ার পর কি করে তিনি বেঁচেছিলেন জানি না, কিন্তু তার যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন তিনি আল্লাহকে ডাকেন। আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে আল্লাহ গোলা বিবির কাছে পরীদের পাঠান। পরীরা তাকে প্রসব করতে সাহায্য করে। তার দুইটি সন্তান হয়, একজনের নাম বনবিবি, আরেকজনের নাম শাহ জংলি। গোলা বিবি শাহ জংলিকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে আসেন, কিন্তু তিনি বনবিবিকে, তার মেয়েকে তিনি জঙ্গলে ফেলে রেখে যান। বনবিবিকে জঙ্গলে বড় করে হচ্ছে একটি হরিণ এবং পরীরা। অনেকদিন যায়, এক সময় ইব্রাহিম সিদ্ধান্ত নেন যে গোলা বিবিকে বনে রেখে আসা ভুল হয়েছে। তখন তিনি আবারও শাহ জংলি আর বনবিবি সহ গোলা বিবিকে মক্কায় নিয়ে আসেন। তো দুই ভাই বোন বেশ কিছুটা বড় হয়ে ওঠেন আর তারা সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আবার জিয়ারত করতে যান, তার মসজিদে যান তারা প্রার্থনা করতে। সেখান থেকে বনবিবি আর শাহ জংলি দুটো জাদুর টুপি পান, আর সেই জাদুর টুপি পরে তারা জাদু দ্বারা ট্রান্সপোর্ট হয়ে আমাদের সুন্দরবনে চলে আসেন। আল্লাহ তাদেরকে সুন্দরবনের রক্ষক হিসাবে সুন্দরবনে প্রেরণ করেন। তাদেরকে দায়িত্ব দেন যে তারা
হচ্ছে 18 ভাটির দেশ সুন্দরবন। সেই সুন্দরবনকে তারা বাঘের হাত থেকে, বিভিন্ন রকমের সমস্যার হাত থেকে তারা রক্ষা করবে। এই হচ্ছে বনবিবি। বনবিবি তারপরে সুন্দরবনে আসে। এখন ভিলেনের কথায় আসা যাক। আমাদের গল্পের ভিলেন হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় হচ্ছে বনের এক রাক্ষস। তিনি একজন রাক্ষস ব্যক্তি, যিনি স্বেচ্ছায় আবার বাঘের রূপ ধরে বনে যারা আসে তাদের মেরে খেতেন। বাঘ হচ্ছে বাঘ, তাই না? বাঘ তো বাঘ। আর দক্ষিণ রায় ছিলেন রাক্ষস বাঘ, ডিমন টাইগার। এমন একটা বাঘ যে শুধু ডেমনিক আর বিশাল নয়, যার একটা মানুষের মতো একটা এক ধরনের হিউম্যানয়েড ব্যক্তিত্ব পর্যন্ত আছে। তো বনবিবি সুন্দরবনে আসার আগে এর কর্তৃত্বে ছিলেন দক্ষিণ রায়। দক্ষিণ রায় বনে বনে ঘুরতেন আর যখন তখন মানুষ মেরে মেরে খেতেন। কিন্তু বনবিবি সুন্দরবনে আসায় এই অবস্থায় পরিবর্তন ঘটে। বনবিবির সাথে তার যমজ ভাই শাহ জংলিও এসেছিলেন। তো শাহ জংলি বনে এসে যখন আজান দেন, সেই আজানের শব্দ দক্ষিণ রায়ের কানে আসে। তিনি তার বন্ধু সনাতন রায়কে পাঠান বনে কে এসেছে জানার জন্য। তারা যখন দেখতে পান বনবিবি আর শাহ জংলিকে, তখন তারা তাদেরকে বন থেকে তাড়িয়ে দিতে যান। আর তখন বনবিবি পরী আর বনের অন্যান্য পশুদের নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সাথে যুদ্ধ করতে দক্ষিণ রায়ও প্রস্তুত ছিলেন, কিন্তু সেখানে বাদ সাধেন দক্ষিণ রায়ের মা নারায়ণী। নারায়ণী বললেন যে বনবিবি যেহেতু একজন নারী, তাই তিনি নিজেও নারী হিসাবে বনবিবির সাথে যুদ্ধ করবেন। তিনিও জিন পরী দৈত্য দানবের আর্মি নিয়ে যুদ্ধ করতে চান বনবিবির সাথে। বনবিবি আর নারায়ণীর মধ্যে অনেক বড় যুদ্ধ হয়। নারায়ণী প্রায় হেরে যাচ্ছিলেন, তখন নারায়ণীর ওপর বনবিবির মায়া হয়। তারা সিদ্ধান্ত নেন দক্ষিণ রায় আর বনবিবি দুজনেই সুন্দরবন 18 ভাটির দেশ একসাথে রক্ষা করবেন। তারপর থেকেই মানুষজন বনে ঢোকার আগে বনবিবি অথবা দক্ষিণ রায়ের কাছে প্রার্থনা করে বনে ঢোকেন। মাঘ মাসে বনের চারপাশে বনবিবির জন্য অস্থায়ী কিছু থান তৈরি হয়। সেখানে হিন্দু মুসলিম সহ সবাই প্রার্থনা করেন। মুসলমানদের জন্য যেহেতু মূর্তি পূজা নিষিদ্ধ, তাই তারা বনবিবির মূর্তির কাছে প্রার্থনা না করে লাল পতাকা টাঙিয়ে প্রার্থনা করেন। অনেকেই বনের ভেতর মুরগি অথবা হাঁস ছেড়ে দিয়ে আসেন বনবিবি অথবা দক্ষিণ রায়ের জন্য। আর এই বিশ্বাস অনুসারে যারা যারা বনে ঢোকেন, বনবিবি তাদের রক্ষা করেন যেন তাদের বাঘ না খেতে পারে, আর তারা যেন সবসময় অনেক কাঠ বা মধু খুঁজে পায়। যেহেতু অনেক ফোক স্টোরি শোনা হলো, এখন যেহেতু প্রায় 20 মিনিটের মতো আছে, সেহেতু আমি আরেকটা গল্প বলবো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগ্রহ করা বিখ্যাত রূপকথার গল্প ঠাকুরমার ঝুলি থেকে। এই গল্পটির নাম হচ্ছে কলাবতী রাজকন্যা। তো গল্পটা খুব মজা। এখানে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। যে রাজা, রাজার 7 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, 9 রানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, ভান্ডারে মানি, কুঠুরি ভরা মুকুট। রাজার সব ছিল,
এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই লস্করে রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, 9 রানী জল তুলিবেন, 15 রানী যোগান দিবেন, 2 রানী বাটনা বাটিবেন, আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন। 9 রানী কুয়োর পাড়ে গেলেন, ছোট রানী পাশ গাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী 2 রানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খায়। 2 রানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খাইয়া 15 রানীকে দিলেন। 15 রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। 9 রানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে 9 রানীর সঙ্গে দেখা হইল। 9 রানী বললেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা, শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুকুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানীর এর দোষ ও দেয়, ওর দোষ এ দেয়, এরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে 9 রানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিল নোড়াতে যদি 1-8টুকু লাগিয়া থাকে, তাহাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বলিলেন, তাই তো শিল নোড়ায় আছে, তাই ধুইয়া দেও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না তো বামন চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই পান করিলেন। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর 9 রানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। 9 রানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। 9 রানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। 9 রানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয় ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন।
নরানী ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। অর্থাৎ আপনার মানে তখন বিষয়টা এরকমের ছিল যে আপনার জীবনের প্রায়োরিটি, আপনি যদি নারী হন, আপনি যদি একজন রানী হন, যত বড়ই রানী হন না কেন, আপনার জীবনের প্রায়োরিটি ডিপেন্ড করে হচ্ছে যে আপনি আপনার সন্তান কেমন। আপনার সন্তান যদি পুত্র হয়, আপনার সন্তান যদি অনেক সুন্দর হয়, তাহলে রানী হিসাবে এবং একজন নারী হিসাবে আপনার প্রায়োরিটি আছে, না হলে নাই। তো রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয় ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। রানী ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর রানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধু দুইজনে তাহাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছে ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেয়, কাল উহার গর্দান নেয়। রাজ্যের লোক তিক্ত বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুটে কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এইরকম করিয়া ভুতুম আর ভুতুমের মা, বুদ্ধু আর বুদ্ধুর মার দিন যায়। অর্থাৎ কিনা যারা হয়েছে তারা কিন্তু মানুষই হয়নি। একজন পেঁচা হয়েছে আর একজন বানর হয়েছে। তারা লিটারেলি মানুষ হয়ে তারা একটা পেঁচা আর একটা বানরের জন্ম দিয়েছে। এটা হচ্ছে আমাদের রূপকথার ফোক স্টোরির গল্পের অবস্থা, যে এটা সারিয়ালিস্টিক রিয়ালিজমের মতো, যে এরকমটাও পসিবল বায়োলজি দিয়ে। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধরো, আমরা উহাদিকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতে ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর, কত কি। দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়েই থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগে আনিয়াছ তো মা দিগেও আনো।
রাজপুত্রেরা দেখিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধু বলিল, ঘুটেকুরানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন, মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। অর্থাৎ মনে হচ্ছে যে গল্পের রাজপুত্ররাও অবাক। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কি না জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের দুই রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল, রাজা সেই জন্য তাহাদিকে খেদাইয়া দেন, ইহারা সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এই দুইটিকে খেদাইয়া দাও। বলিয়া রাজ্যের ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধু জানিল তারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে সিথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা হীরার হাল, নায়ের মধ্যে মেঘ বরণ চুল কুচ বরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা আসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে, সুখপঙ্খী নায়ে কুচ বরণ কন্যা দেখিতে চলিলেন। অর্থাৎ একটা নৌকায় করে একটা রাজকন্যা আসছে, একটা মেয়ে আসছে, খুবই সুন্দর, তাকে তারা দেখতে আসছে। তখন সুখপঙ্খী নায়ে পাল উড়িয়াছে, সুখপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানী বলিলেন, কুচ বরণ কন্যা মেঘ বরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর, হাটের সওদা ঢোল ডগরে গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশের ঘর, সোনার চাঁদ ছেলে আমার তো মার বর। আমার সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। অর্থাৎ কিনা বললো যে মতির ফুল তো আমি এখন ওখান থেকে নিতে পারবো না, এর থেকে বরং তোমার ছেলেদের আমার প্রাসাদে পাঠিয়ে দিও, তাহলেই হবে। সে সুন্দর মেয়েটা বলল। তো তখন সুখপঙ্খী আরো অনেক দূর চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ, আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পঙ্খিরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজার সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারি জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা।
রাজসভার সকলে চুপ। রাজা চোখ দিয়ে টস টস করে করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমা খাইলেন, বুদ্ধকে 2 হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙ্গিয়া দিয়া বুদ্ধু আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন। তো এখন এরপরে কি হলো সেটা আমি পরের এপিসোডে বলবো, একটা ক্লিফ হ্যাঙ্গার দিলাম। গল্পটা আরো বড়, কলাবতী রাজকন্যা। তো এর পরের যে ভিডিওটা আসবে, এর পরের ভিডিওতে আমি জানাবো যে এরপরে কি হলো। আপাতত আমি এখানেই যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি চুলের টেক্সচার দিচ্ছি। এটাকে লিফটিং টেকনিক বলে। লিফটিং দিয়ে দিয়ে আমি চুলের টেক্সচার গুলো দিচ্ছিলাম। তো এখন আমি আজকে এ পর্যন্তই পড়বো, বাকিটুকু আমি আবার পরে পড়বো। সো আপনারা যারা আমার কাছ থেকে আমার আর্ট প্রিন্ট কিনতে চান তারা আর্টেমিস এর শপে যেতে পারেন। আর এবার আমি কোনো পেট্রিয়নের কন্টেন্ট দেইনি, কারণ এই পেন্টিংটা আমি খুব অল্প সময়ে শেষ করেছি, এজন্য পেট্রিয়নে বেশি কোনো কন্টেন্ট দিতে পারলাম না। সো বাকিটুকু কি হলো না হলো সেটা আপনারা পরের এপিসোডে জানতে পারবেন। আজকের জন্য সবাই ভালো থাকবেন। পেইন্টিংটা আপনারা আজকেই দেখতে পারবেন, যে পেইন্টিংটা শেষ হওয়ার পর কেমন হয়েছে সেটা আজকেই দেখতে পারবেন। নেক্সটে আমি যখন গল্পটা বলবো তখন আমি আরেকটা পেইন্টিং এর কাজ করতে থাকবো। তো সেই পেইন্টিংটা করার সময় আপনাদের সাথে আবার কথা হবে। ওকে, তাহলে আজকের মতো বিদায়। বাই বাই।